জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিগত 15 বছরের গুম খুন নিয়ে তড়িঘড়ি থাকার কথা বলেছেন। বিচারের আগে সাজা কেন, এমন প্রশ্ন তুলেছেন। আপনি দাবি করেছেন দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, তাই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেশের ট্রাইব্যুনালে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা বলেছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি কি আপনি আস্থা রাখতে পারছেন না? আস্থার জায়গা উন্নয়নে সরকার আসলে এখানে কি করতে পারে? প্রেক্ষাপটটা ছিল যে 15 বছর ধরে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল এবং অনেকভাবে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা বা ক্ষমতাটা থাকা উচিত সেটা ভেঙে দেওয়া হয়েছিল। সো ওই প্রেক্ষাপটে আমার তখন অনেস্টলি মনে হয়নি যে মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ বিচার করার ক্যাপাসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আছে। এবং তার জন্যই আমি বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি রেফার করে দেয়া হয় তাহলে হয়তো আরো সঠিকভাবে বিচারটা হবে। এবং তারপরে যেটা আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে ইউএন এর যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ছিল সেখানেও আই বিলিভ এরকমই একটা সুপারিশ এসেছিল যে ক্ষমতাটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদেরও নানা ধরনের প্রশ্ন ছিল এবং তারাও বলেছিল রেফারেন্স হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেতে পারে। এটা ছিল মোটামুটি প্রেক্ষাপটটা। সো বিচার ব্যবস্থাকে যেহেতু নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত 15 বছরে, এটা তো ওভারনাইট বা ইভেন এক বছরে পুরোপুরি পাল্টে যাবে না। সো বিচার ব্যবস্থায় আমাদের এখনো নানা ধরনের সমস্যা আছে, হচ্ছে। কিন্তু তাই বলে যে কোনো ধরনের সংস্কারের উদ্যোগই নেওয়া হয়নি তা তো না। বড় ধরনের কয়েকটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের, এবং এই কমিশন অলরেডি অ্যাক্টিভেটেড এবং এনাদের অধীনেই কিন্তু লাস্ট যে নিয়োগগুলো হলো সুপ্রিম কোর্টে সেটা হয়েছে। এবং অনেকেই মনে করছে এই নিয়োগগুলো এর আগের বহু বছরের ওভারঅল নিয়োগের থেকে বেটার ছিল কোয়ালিটি ওয়াইজ। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যারা বিচারকদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে, সেটাকেও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। ওই 16th অ্যামেন্ডমেন্টে যেটাকে বাতিল করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল আওয়ামী লীগ, সো সেটাও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। সচিবালয়টা এখনো যদিও বাস্তবায়ন করা হয়নি, মোটামুটি একটা কমিটমেন্ট পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ না হলে যেটা হবে, অন পেপার স্বাধীনতা থাকবে বা মানে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে স্বাধীন হবে না বিচার বিভাগ। সো প্রবলেম এখনো আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা কথা আমি বলেছিলাম যে এ ধরনের বিচার যেগুলো এখন হচ্ছে এগুলো তড়িঘড়ি করে একেবারেই করা উচিত হবে না। কারণ অনেকেই যেটা করছিল, একটা দাবি উত্থাপিত করছিল যে ন্যায় বিচার না নির্বাচন আগে, যেটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে। কারণ ন্যায় বিচার এত তাড়াতাড়ি সম্পূর্ণ করাও ঠিক সঠিক হবে না। কারণ আমরা চাই যে এই বিচার, যে ট্রায়ালস গুলো হচ্ছে এগুলো যাতে আনকোয়েশ্চেনেবল হয়, মানে বহির্বিশ্বে এটা লেজিটিমেসি বা বৈধতা যাতে থাকে। যেরকম আওয়ামী লীগ আমলে প্রায় 2.5 বছরের মধ্যে সব তো কমপ্লিট করে ফেলেছিল এবং হাইলি কোয়েশ্চেনেবল ছিল, প্রত্যেকটা কনভিকশন কোয়েশ্চেনেবল ছিল, ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল ছিল। আমরা চাচ্ছি না এই ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল হয়। অনেকগুলো পদক্ষেপ তো ওনারা নিয়েছে, লাইভ ব্রডকাস্ট করছে, আইসিটি আইনে অনেকগুলো সংশোধন এনেছে। এখন কতদূর এফেক্টিভ হচ্ছে এটা হয়তো, এটার উপরে কমেন্ট করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, যে কত দ্রুততে আগান। বেশি দ্রুত আগানো কিন্তু উচিত না। তাড়াহুড়া না করার কথা বলতেছেন, অনেকদিন ধরে তাড়াহুড়া না করার কথা বলতেছেন। আমি বাংলাদেশের বিচার বিভাগ 15 বছর বা আওয়ামী লীগের আমলের 15 বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার এক বছর একটা তুলনা করি, আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা? কারণ আমার দেখার শর্ট সাইটেডনেস, আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না। আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে জনগণ একটা কি বললো না মনে করলো, ক্ষমতাবানরা একটা কি বললো মনে না করলো, সেটার থেকে একটা ব্যালেন্স, একটা প্রোটেকশন কিন্তু সেটা দিতে পারছে কিনা। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের যারা জেলে আছেন তারা কেন জেলে আছেন, তাদের কেন জামিন হইতেছে না, এই খুনের মামলাগুলি কোথায় হইতেছে, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি বা ন্যায় বিচারের জন্য আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি, যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা? আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে।
জি, বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি। কিছু পরিবর্তন দেখতে পারছি, কিন্তু তাই বলে সমস্যা যে নেই তা একেবারেই না। আমি কিছু উদাহরণ দিই। ধরেন যে এই যে কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, এই যে আওয়ামী লীগেরই নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্টে, ডিম ছোড়াছুড়ি থেকে আক্রমণ করা হলো, আইসিইউতে চলে গেছে অনেকে, এটা তো একেবারেই প্রত্যাশিত না, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল। যদি আগেরই কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন, তাহলে তো এটা দুঃখজনক। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস যে নজিরটাকে স্থাপন করে দিয়ে গেছে। আপনি দেখবেন, এই কথাটা আমি আগেও বলেছি, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সবসময় স্বচ্ছ হয়েছে, এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপোজিশন ক্ষমতায় আছে। এবং এই কথাটা কিন্তু গত 3টা ইলেকশনে আমরা বলতে পারিনি। প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো, কোর্ট প্রাঙ্গণে পুলিশ ঢুকিয়ে দেওয়া হলো, 100 200 300 পুলিশ, কোর্ট প্রাঙ্গণে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো। সো নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে। সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না। তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি, কথায় কথায় আন্দোলন করা, এটা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না, মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন, এই বিচার বিভাগের দলীয়করণ, বিচার অঙ্গনকে অপবিত্র করা, এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম। তাহলে এটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ কি আসলে হইল? আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি, তারা ভয়ে জামিন দিতে পারেন না, কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে, ট্যাগ দেওয়া হইলে তারা আর মুখ দেখাতে পারবেন না। তাহলে আমরা তো ন্যায় বিচারটা মানে শুরু যারাই করুক, মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইছে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে মানে জাস্টিফাই একেবারে করতে পারবো না। অ্যাবসলিউটলি আপনি কারেক্ট যে আমরা জাস্টিফাই তো করতে পারবো না, বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে এরকম একটা প্র্যাকটিস চর্চা যখন হয়ে এসেছে এত বছর থেকে, এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। কিন্তু আমার মতে এখন শীর্ষস্থানীয় যারা বিচার বিভাগে আছে, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো কয়েকজন, এনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করছে চেঞ্জগুলো আনার। যেরকম সচিবালয় নিয়ে, পৃথক সচিবালয় নিয়ে কিন্তু জোরে সোরে আওয়াজ তুলেছে আমাদের এই প্রধান বিচারপতি, এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ, যেটা আমরা এতদিন দেখতে পারিনি। আরেকটা জিনিস ধরেন, যেটা দিয়ে আমি বলছি যে 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো, মানে এটা কেন হলো? কারণ দাবি দিচ্ছিল, মানে আদালত ওখানে চলে গেছে, মিছিল করেছে, ঘেরাও করেছে, দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠানো হলো। এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না। কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল, যে কিছুদিন অপেক্ষা করতেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিইনস্টেটেড হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি করতো, ইনকোয়ারি করে তারা যদি দোষী সাব্যস্ত হতো, তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান, সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতিই কিন্তু রাখেনি। এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব, কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল। এই যে এই মব পাঠিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসে, এবং বাধ্য করেছে তাদেরকে ছুটিতে পাঠানোতে, এটা তো সরকারের হস্তক্ষেপ ছিল, বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল। এটা কিন্তু ছেড়ে দেয়নি প্রধান বিচারপতির উপর। এইসব প্রবলেমস আছে খালেদ ভাই, এইসব প্রবলেমস আছে, কিন্তু কিছু যে পদক্ষেপ দেখতে পারছি এটাও এতদিন দেখতে পারিনি, এতটুকুই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ বেরিসি ইমাম। আমি একটু ডক্টর আব্দুল আলী ইউসুফ এর কাছে আসি। যে ডক্টর ইউসুফ, বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন, বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথানিয়মে, রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব, আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। মানে এবং তিনি একটা মানে তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন, এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা তার নাই। 2-3 দিন আগেও রাতভর একটা গুজব ছিল। এই গুজবটা হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে 25 জন বা 28 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, সেইটা তিনি রুখে দিতে চান, তিনি সেনা কর্মকর্তাদের করতে চান না। আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে, আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে? এটা কি ভালো হইতেছে, নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো, যে আর্মি হইছো তোমরা একটু চাপে থাকো? ধন্যবাদ। একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে, যে আজকাল এমন একটা সময় গুজব, আমরা নিজের এটাকে গুজব বলছি, রিউমার বলছি,
তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে দুদিন আগে রাতে, এই গুজবটাকে হালে পানি পেয়েছে? এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে? আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে, অথচ দ্যাট ওয়াজ রুটিন মুভ। আপনার 4টা এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে, যেটা রোটেশন হয় আর কি। এটা কি সফল হয়েছে? কেউ কি রেসপন্ড করেছে? কেউ রেসপন্ড করেনি। না কিন্তু সরি ডক্টর ইউসুফ, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে মানে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই, উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে, এইটার এরকম একটা কনসিকুয়েন্স থাকতে পারে, উনার কাছে মনে হয়েছে যে এইটা এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন। এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না, কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন যেটা আমি আসলে, তো ওইটার কি আপনার কাছে মনে হয় কিনা যে কেউ না কেউ তো উনাকে আসলে সত্যিই বলছেন, মানে উনি তো আর এটা একদমই বানায় বলেন নাই, এইটাও কি এখানে লক্ষ্য করুন? জি, এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে আপনি তথ্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা। এখানে তথ্যটা হচ্ছে ইয়েস, 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিক আপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে, দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্য তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে, আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান, বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা, এন্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে, এটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন। কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে, লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে। এগুলো তো আমার মনে হয় যে দিস আর ইল ইন্টেনশন, এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন, দেয়ার আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ, যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি, আমরা সবসময় চেয়েছি, আমরা এখনো চাই, আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি। এই জন্য সরকার ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। উদ্দেশ্যটা একটাই, আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে, আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। তো যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায়, আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে, হুম দে আর ট্রাইং টু হেল্প? তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে? আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে, তাদের পরে তারা কাজ করছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণেই মনের ভিতরে চলে আসে। ডক্টর ইউসুফ, আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই। একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন, তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা, এরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে। মানে এইটা কেন, মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই এর কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা? ডক্টর ইউসুফ। ওকে ফাইন, আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তার অধিকার ধরে রাখার চেষ্টা করাটা, আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বোঝা যায় পলিটিক্স, এটা আমি আমার একটা বক্তব্যে অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে 4টা মৌলিক যে মানে এগুলো আছে, স্তম্ভ আছে, মানে ক্ষমতার স্তম্ভ, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি এন্ড ইকোনমি বলা হয়ে থাকে, দিস দ্য কোর ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। এই 4টা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে। তো এই পাওয়ার গুলো তো ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে। আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে, সেটা ভেতরে হোক বাইরে হোক, যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায়, যখন ডিপ্লোম্যাটিক প্রসেসে সেটেল করা না যায়, তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে। দ্যাট মিনস দি মিলিটারি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার, দে হ্যাভ টু বি ফুললি অ্যাওয়ার অফ দি পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইদিন অ্যান্ড আউটসাইড অফ দি কান্ট্রি। সো there is no harm in being politically aware. কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর, যে whether he is involved in a party politics, that's very important.
যদি মনে করেন এটা অ্যাবসলিউটলি, আমি যেটা মনে করি সেটা বলছি, জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সূক্ষ্মতা দেখা যেত, তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা। যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন, আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি, এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত। সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি, সার্বভৌমত্ব এক্সটার্নাল সভরেনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল সভরেনিটি বোথ, এবং আমাদের যে থ্রেটস টু সভরেনিটি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম উইদিন। সো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য ইফ হি মেইনটেইনস কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে, আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না। আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত, কমিউনিকেশনটুকু তার মেইনটেইন করাই উচিত। আপনি দুইটা জিনিস বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত, কমিউনিকেশনও মেনটেন করা উচিত। অ্যাওয়ারনেসও থাকবে, আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত। এখন কমিউনিকেশনের ক্ষেত্রে, আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে। এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে, যেমন ধরেন তাহলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত। যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারও কি একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত। যিনি দুদকে আছেন তারও কি করা উচিত। মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন, সবগুলির সাথে কথা বললো, ধরলাম তার বায়াস নাই, মানে কেন বলবেন এটা? রাইট, আপনি যেটা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক, উনি বা যে কোনো দায়িত্বের লোক, আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না। না, এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে। আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম, জি, এর ভেতরে এখন অনেকে আবার ইয়েটাকে ইনক্লুড করছে, যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে, বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইন বলা হয়, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স। এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে, তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয়, এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল সর্ট অফ টক, কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি আবারও বলছি, ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। একজন সেনাপ্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জিও পলিটিক্যাল রিয়ালিটিস, ইমার্জিং রিয়ালিটিস গুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন, it becomes very difficult for him to lead his troops in the war. So আমি ব্যক্তিগতভাবে মনে করি there is no harm in it if he continues communication with all the parties instead of just being biased towards one. এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। ডক্টর ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বেরিসের রাশনাই ম্যামের কাছে আসি। প্রশ্নটা করার আগে আমি একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে থাকলে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বলেছেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রিয় দর্শক, তাদের আদালতে আনা হবে বলে মনে করেন কিনা? শতকরা 76% দর্শক মনে করেন যে আদালতে আনা হবে না মনে করেন শতকরা 24% দর্শক। 50,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। বেরিসের রাশনাই ম্যাম, এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, তারপরে আমি আপনার মন্তব্যের পর আমি ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত একটু শুনতে চাই। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে, অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সম্প্রতি এই মামলায় মামলায় পরোয়ানা দেওয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় 30 জন সামরিক কর্মকর্তা, 28 জনকে বলতেছেন কি। বিচারের এই উদ্যোগ কিভাবে দেখেন? জুলাই আন্দোলন, পুলিশের বিচার, এর প্রভাব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব পড়ছে, তারা দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না, এই অভিযোগ রয়েছে। 30 জন সামরিক কর্মকর্তার এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা? আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি। সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা, দেশ রাখা, কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের মধ্যে, ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন, একজন কর্নেলও কোনো একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন, চেইন অফ কমান্ডার ক্ষেত্রে ওনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয়। তো সেই সব ক্ষেত্রে ওনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময়, যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশাসনকে সহায়তা করতে তোমরা আসো, পরে ওনারা যে কোনো কাজের জন্য যেটা ওনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন, তারপরে ওনাদের যদি এই বিচারের
এই জায়গায়? মানে আমি অবশ্যই মানে মুশকিল হলো আমি এই গুম খুনের পক্ষে না, যারা অপরাধ করছে তারা তো বিচার করবে, কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা এইটা আপনি আসলে কিভাবে দেখেন একজন আইনজীবী হিসাবে, এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন, সেজন্য আপনি একটু বলেন, আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে জি দেখেন। জি। জি খালেদ ভাই, যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী হুম, এবং আমি একজন আইনজীবী, আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেসের যে কোনো মেম্বারের। ডিসিপ্লিন ফোর্সেসের সংজ্ঞাও আছে সেই আইনে, যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি। সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার। এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় শুধু আসবে, যারা সার্ভিং আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় আসবে না। সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড, যে যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে, সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার। And আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে। তো এই আইন নিয়েও কিছু কনসার্নস রেজ করা হয়েছে। তার মধ্যে একটা হয়েছে, আমাদের আইনের ভাষায় বলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে ওনারা অভিযুক্ত হয়েছে, ওনারা তো এখনো কনভিক্টেড হয়নি, সেক্ষেত্রে ওনাদেরকে কি কোনো ধরনের কি বলবো শাস্তি দেয়া যাবে কিনা। এটা আরেকটা পয়েন্ট যে এই আইনটা কি আদৌ সাংবিধানিক কিনা, নাকি আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সো এখানে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল 47-এ স্পেসিফিক্যালি হেফাজত করা হয়েছে কিছু ধরনের আইনের। তার মধ্যে কি কি ধরনের আইনের? আইনটা যদি ডিটেনশন, প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয়, সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয়। তো এই তিনটা বক্সই আপাতত দৃষ্টিতে আমার মনে হয় টিক করে যাচ্ছে। তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না, এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না। যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা। যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা, মানে একটা কনফ্লিক্টের মানে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য ওভারঅল একেবারেই ভালো হবে না। কারণ আমরা জানি এখানে অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে, যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না। সো এখন আমার মনে হয় এই কনফ্লিক্টগুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে, মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন, এগুলো কিন্তু ডায়ালগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায়। সবকিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে, যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন, সেটা ইনফ্লুয়েন্সার বলেন, সার্টেন কোয়ার্টার্স বলেন, তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর, এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া। মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে। কারণ আই থিঙ্ক আর্মি থেকে বক্তব্য এসছেন, অ্যাডজুটেন্ট জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি, এবং আর্মি চাচ্ছেন ন্যায় বিচার এদের বিরুদ্ধে। এদের ইমাম, আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটা মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য, যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইলো কিনা, এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারো জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা। কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো, কিন্তু আপনার কাছে কি মনে হয়, যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, 14 মাস 15 মাস পার হয়ে গেল, আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না? আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে, গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল? আর্মিতে তো বেচারি বাবা, আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায়। মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে, তার 2 মাস পরে সে একটা মেমো খায়, তার একটা অবস্থা খারাপ। মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স। 1 বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এই সাথে জড়িত ছিল। আপনার কাছে কি মনে হয়?
জি, এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে, এবং মিলিটারি আইনগুলো খতিয়ে দেখার সুযোগ অনেস্টলি আমার হয়নি। তো ওখানে গুমের মতো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অফেন্স, মানে অপরাধ আছে কিনা বা কিভাবে আছে, এগুলো দেখার কিন্তু সুযোগ আমার হয়নি। তো অতএব আর্মি কেন করলো না, এটার হয়তো একটা মতামত আমার থেকে অনেক বেটার আমার সহবক্তা যে দিতে যে পারবেন যে আমরা খালেদ ভাই। ডক্টর সো আমি আর সময় নষ্ট করব না। জি, আমি জি ডক্টর ইউসুফ থেকে শুনি। ডক্টর ইউসুফ, দুইটা বিষয়। একটা বিষয়, আমি আজকে আরেকটা অনুষ্ঠানে জুলকারনাইন স্যারকে শুনছিলাম, তিনি বলতেছেন যে এইসব গুম খুনের ব্যাপারে তারা তো, তিনি, তাসনিম খলিল, মুক্তাদুর রশিদ রোমিও সহ আরো যারা আছেন এগুলো নিয়ে কাজ করছেন, ডেলিসারা জামা ইসলাম, তাদের কথা বলতেছিলেন যে তারা এগুলো নিয়ে যখন কাজ করছেন তখন একটা জিনিস তিনি প্রশ্ন করতে চান যে চৌধুরী আলম সহ 2011-12 সালে যারা গুম হয়েছেন, খুব বা যাদের, ইলিয়াস আলী, তাদের তাদের মামলাটার আগে কেন ব্রিগেডিয়ার আজমি এবং জনাব মীর, উনাদের মামলাটা কেন সামনে আনা হলো, মানে এটা প্রায়োরিটিটা কিভাবে ঠিক করা হয়েছে? আমি এইটা খালি একটু আপনার কাছে জানতে চাই। আর পাশাপাশি অবশ্যই জানতে চাই যে গুম খুন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকা আর্মি অফিসাররা এতদিন চাকরিতে কেমনে ছিলেন? তারা কি আইসিটির ওই পরোয়ানা দেখে তারা জানতে পারলেন যে হ্যাঁ এদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? এটা কি সম্ভব আসলে, ডক্টর ইউসুফ? আমি আপনার যে প্রশ্নগুলো, এর আগেও যে কয়েকটা কথা আপনি বলেছেন, প্রশ্ন তুলেছেন, সবগুলোর আমি একটা একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট থিং, যে এতগুলো কেস থাকার পরও বিশেষ করে ব্রিগেডিয়ার আজমি এবং যার কথা বললেন তাদের কেসটা কেন সবার আগে কনসিডারেশনে আনা হচ্ছে, মানে আপনার কথার ইমপ্লাইড মিনিংটা আমি যেটা বুঝতে পারি, এটা কি ডেলিবারেটলি এই যে আসামিদের ভিতরে যারা সেনা সদস্য তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনার একটা উদ্যোগ কিনা, বা এটা হয়তো অনেকে প্রশ্ন তুলছেন। এটা যারা বিচার কাজ পরিচালনা করছেন বা যারা অভিযোগ দায়ের করেছেন তারা কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার ভিত্তিতে তারা এটাকে প্রায়োরিটাইজ করলেন, সেটার উত্তরটা আমি দিতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আপনার যে আরেকটা প্রশ্ন যেটা, যে এটাকে আর্মি জানতো না কিনা, জানলে কি হতো, এখানে একটা জিনিস আপনার এই প্রশ্নটার ভিতর থেকে একটা খুব ইম্পর্টেন্ট উত্তর বেরিয়ে আসে। প্রথমত হচ্ছে যে আর্মির এটা জানার কোনো স্কোপ ছিল কিনা। আর্মি ইন্টেলিজেন্সের থ্রুতে অনেক কিছু জানতে পারে, বাট ইন্টেলিজেন্সের থ্রুতে আপনি যে জিনিসটা জানেন সেটাকে কিন্তু কোথাও এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না। এটা একটা আইনের ব্যাপার, হচ্ছে যে আমার কাছে কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমি কাউকে বিচার করতে পারি না। আই ক্যানট। দেয়ার হ্যাজ টু বি এভিডেন্সেস, ডকুমেন্টারি এভিডেন্সেস অ্যান্ড অল। যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে সংস্থার ভিতরে থেকে তারা অপরাধগুলো করেছে, এই জিনিসটা আমাদের যে এজি যে বক্তব্য দিলেন সেটা থেকেও আপনারা পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে যে ওই সমস্ত সংস্থাগুলোর উপরে কিন্তু সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এই সংস্থাগুলো সরাসরি কাজ করে, যেমন র্যাব কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওদিকে আপনার ডিজিএফআই সরাসরি দে আর অ্যাকাউন্টেবল টু দি প্রাইম মিনিস্টার অর দি ডিফেন্স মিনিস্টার। এবং অ্যাকচুয়ালি যেটা আমাদের এজিও বক্তব্য সেদিন বললেন, যে এমনকি আমরা যদি ডিজিএফআই এর অফিসে যেতেও চাই, আমাদেরকে প্রথমে গিয়ে রিসেপশনে বসতে হয়, তারও আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। রিসেপশনে বসে থাকার পরে একজন গাইড আসবেন, উনি আমাকে এসকর্ট করে নিয়ে যাবেন ওই নির্দিষ্ট অফিসে যার সঙ্গে আমি দেখা করতে চাই। ওখানকার কথা শেষ হওয়ার পর আবার আমাকে এসকর্ট করে বের করে নিয়ে আসবেন। দিস ইজ the access of even a very senior officer of army inside DGFI. কাজে ডিজিএফআই এর ভিতরে কি হয়েছে না হয়েছে, তারা কি করেছে না করেছে, আমরা এটা কিছু গোয়েন্দা তথ্য পেতেই পারি, বাট এগুলোর এভিডেন্সিয়াল প্রুফ বা এগুলো আর্মির পক্ষে অবটেইন করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় যে জিনিসটা আপনি বললেন যে আর্মি এতদিন পরে কেন মনে হলো যে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বা তাদের একটা এলিগেশন আছে, এই প্রসঙ্গে একটা জিনিস কি, যদি আর্মি হালকা কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে তাদেরকে, হ্যাঁ, গুম কিংবা অপহরণ এগুলোর ব্যাপারে আপনারা মনে করেন যেটা ফোর্স কি বলে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে বলা হয়, এইটার ব্যাপারে সরাসরি কোনো আর্টিকেল বা কোনো সেকশন সেনা আইনে নাই, এটা ঠিক। বাট সেনা আইনের সেকশন 59 যেটা, সেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সিভিল অফেন্সের বিচার করতে পারেন। ওই সিভিল অফেন্সের ওই সার্টেন ওই লয়ের রেফারেন্স আপনি করতে পারেন। সে ফর এক্সাম্পল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে যে আইসিটি অ্যাক্টের যে সুনির্দিষ্ট যে ধারাটি আছে, আমাদের সেনা আইনের 59 সেকশন 59 আমাকে অ্যালাউ করে ওই ধারার রেফারেন্স দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা, এবং ওই ধারা তার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছে সেই শাস্তি যদি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয় সেটা দেওয়ার প্রভিশনও কিন্তু সেকশন 59 এর মাধ্যমে আছে। এখন প্রশ্ন হলো, যদি আর্মি তাড়াহুড়ো করে, সেনাবাহিনী এদেরকে অন্য কোনো উইক চার্জ ফ্রেমিং করে এই একই কর্মকাণ্ডের জন্য তাদেরকে একটা বিচার করে ফেলতো, তারপরে আপনি তো তাকে একই অফেন্সের জন্য আপনি তো সেকেন্ড টাইম তাকে পানিশ করতে পারবেন না। আমার যেটা ধারণা, আমার ব্যারিস্টার আরো ভালো বলতে পারবেন উনি, আমার সহ-আলোচক, যে ফর ওয়ান অফেন্স ইউ ক্যানট পানিশ সামওয়ান টুয়াইস, আপনি একজনকে দুবার কিন্তু পানিশমেন্ট দিতে পারেন না। সো আর্মির যদি ইন্টেনশনটা ইল ইন্টেনশনই থাকতো, যদি এদেরকে সেফগার্ড করার কোনো ইন্টেনশনই আর্মির থাকতো, আর্মি কি করতো, আর্মি টপ লিডারশিপ করতে কি তাড়াহুড়ো করতে একটা উইক চার্জ ফ্রেমিং করে উইদিন সেনা আইনের ভিতর তাকে শাস্তি দিয়ে দিত, আপনি কিন্তু পরবর্তীতে আইসিটি তাদেরকে নিতে পারতেন না। এটা মানবাধিকার বিশ্বের কোনোখানে এটাকে অ্যালাউ করবে না যে ফর ওয়ান অফেন্স ইউ পানিশ সামওয়ান টুয়াইস, কিন্তু আর্মি সেটা করে নাই, বিকজ এখানেই হচ্ছে আর্মি ট্রান্সপারেন্সি।
তারা চেয়েছে যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কিংবা কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দিতে আর্মি মনে করেছে, যেটা আমার ধারণা, আমি তো এখন আর্মিতে জব করি না, বাট দিস ইজ হাউ উই ওয়ার্ক, আমরা আর্মিতে যখন ছিলাম এভাবেই করতাম। কারণ আইনের কাজ কিন্তু একটা অপরাধীকে শাস্তি দেওয়া, এবং এটা আপনারাও জানেন, যদি প্রয়োজন হয় 10 জন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য একজন অপরাধী ব্যক্তিকে যদি ছেড়ে দিতে হয়, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু 9 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধ লোক যাতে শাস্তির আওতা না পড়ে। সো আমাকে তো যাকে আমি আসামি বলছি বা যাকে আমি অভিযুক্ত করছি তার হিউম্যান রাইটসটাও তো আমাকে দেখতে হবে। সো আমি যেন কোনো প্রকারে একটা উইক চার্জ ফ্রেমিং করে যদি আমি তাকে একটা শাস্তি দিয়ে দেই, তখন আমার এই শাস্তি দেওয়াটার পেছনের নেপথ্যের উদ্দেশ্যটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।